হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকের আমাদের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট, যেটা আমরা অলরেডি এই সাব টপিকটা শুরু করেছি। মিনস অফ ট্রান্সপোর্ট, মিনস অফ ট্রান্সপোর্টের আমাদের যেটা মিনস অফ ট্রান্সপোর্টের মধ্যে আমাদের পড়া হয়ে গেছে, ডিফিউশন পড়া হয়ে গেছে, ফ্যাসিলিটেড ডিফিউশন পড়া হয়ে গেছে। তো এই সমস্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। কারণ এই মিনস অফ ট্রান্সপোর্টের যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হলে প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। আর এই যে মিনস অফ ট্রান্সপোর্ট, এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির। আমরা পড়ছি চ্যাপ্টার 11 থেকে। এই চ্যাপ্টার 11টা যেটা হচ্ছে কি, যে টপিকের নামটা কি হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রান্সপোর্টিং প্ল্যান্ট। আর এটা আমরা পড়ছি মিনস অফ ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে কি, যে উদ্ভিদের শরীরে যে ট্রান্সপোর্টেশন হয় তার যে মিডিয়াগুলো কী কী, তার পদ্ধতিগুলো কী কী। তো অলরেডি আমরা ডিফিউশন পড়ে নিয়েছি, ফ্যাসিলিটেড ডিফিউশন পড়ে নিয়েছি। আর আজকে আমরা পড়বো কী কী? আজকে আমরা পড়বো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে আমরা জানবো। আজকে জানবো কী কী? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জানবো এবং প্যাসিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে জানবো। এনার্জি এক্সপেন্ডিচারের ওপর ডিপেন্ড করে কিন্তু উদ্ভিদের শরীরে কিংবা কোনো অর্গ্যানিজম, অন্য কোনো যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে, অ্যানিমাল রয়েছে, তাদের বডিতেও কিন্তু এই যে ট্রান্সপোর্ট এনার্জি এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে কিন্তু এই দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে এনার্জি এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে যে এই যে ট্রান্সপোর্টের যে প্রসিডিওর রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে কি, যে এনার্জি এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে একটা হচ্ছে কি, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এনার্জি লাগছে, অর্থাৎ কোষের যে এটিপি খরচ হচ্ছে, উদ্ভিদ কিংবা প্রাণী যে কোনো অর্গ্যানিজম হতে পারে, সেই যখন এই ধরনের ট্রান্সপোর্ট সেই অর্গ্যানিজমের মধ্যে হচ্ছে তখন সেখানে এনার্জির এক্সপেন্ডিচার হচ্ছে। আর আমরা অলরেডি যে মিনস অফ ট্রান্সপোর্ট সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি, যেটা হচ্ছে সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জি কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু হয় না। এই সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন উভয় ডিফিউশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু মলিকিউলসগুলো মুভ করে, হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মুভ করে। ডিফিউশনের, সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার মলিকিউল কিন্তু কিছু থাকে না, ক্যারিয়ার মলিকিউল কিংবা চ্যানেল প্রোটিন ইত্যাদি কিছু থাকে না। কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে চ্যানেল প্রোটিন থাকে, ক্যারিয়ার মলিকিউল ইত্যাদি থাকে, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু এদের মধ্যে সিমিলারিটি হচ্ছে কি, যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই ডিফিউশনটা হয়ে যাচ্ছে। এখানে এর ক্ষেত্রে কিন্তু কোনো এটিপি কিন্তু খরচ কিন্তু হচ্ছে না, এক্ষেত্রে কোনো এটিপি খরচ হচ্ছে না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে এটিপি খরচা হচ্ছে। তাহলে এই দুটো পদ্ধতি হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এই দুটো যে বিষয়, যেটা হচ্ছে সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন, এই দুটো প্রসিডিওর হচ্ছে কি, যে প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কি? প্যাসিভ ট্রান্সপোর্ট হলো কি, যে যখন কোনো অ্যাক্রস সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যখন কোনো মলিকিউলস মুভ করবে কিন্তু কোনো এনার্জি খরচা হবে না, সেটাকেই বলা হবে কি, যে প্যাসিভ ট্রান্সপোর্ট। আমাদের এখানে কি বলেছে, যেটা হচ্ছে কি, যে প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ এ টাইপ অফ membrane transport that does not require energy to move substances across cell membrane. আমরা বিষয়গুলো ইংরাজিতে এই জন্যই পড়ছি, বাংলাতেও পড়ছি, ইংরাজিতেও পড়ছি এই কারণে, কারণ ইংরাজিতে কিন্তু নিট এক্সামিনেশন ইংরাজি পেপার যেটা, সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু বেশি ইংরাজিতে কিন্তু পরীক্ষা দেওয়াটাই কিন্তু বেশি ভালো হবে, এটাই কিন্তু মনে করা হয়। কারণ বেঙ্গলিতে অনেক কিছু সমস্যা হতে পারে, সেজন্য আমরা যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আমরা তো বেঙ্গলিতে আলোচনা করবোই, তার সাথে সাথে আমরা ইংলিশেও কিন্তু আমাদের এই নোটসগুলো থাকবে, যেখান থেকে তোমরা সহজে পড়লে সেখান থেকে তোমরা টার্মিনোলজিগুলো ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষার প্রশ্ন উত্তর সহজে তোমরা করতে পারবে। সেজন্য বাংলা ইংরাজি আমরা কিন্তু দুটোতেই পড়বো। বাংলাতে আমরা বুঝে নেবো এবং বেঙ্গলি বা বুঝে নেবো, এবং ইংরাজিতে আমাদের নোটসগুলো থাকবে। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি কি হচ্ছে? প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা এক্সাম্পল হচ্ছে কি কি, যে সিম্পল ডিফিউশন একটা এক্সাম্পল, ফ্যাসিলিটেড ডিফিউশন একটা এক্সাম্পল, আর অসমোসিস। তো সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা অলরেডি পড়ে নিয়েছি, বুঝে নিয়েছি। আর
অসমোসিসটা আমাদের এই প্ল্যান্ট ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট এই চ্যাপ্টারে রয়েছে। পরবর্তীতে আমরা তখন সেই টপিকটা সম্বন্ধে বিস্তারে তখন আলোচনা করব। এখন আমরা যেটা পড়ছি যেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর এইগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল, যেটা হচ্ছে সিম্পল ডিফিউশন, অসমোসিস এবং ফ্যাসিলিটেড ডিফিউশন। প্যাসিভ সিম্পোর্টস অ্যান্ড অ্যান্টিপোর্টস, যখন তোমরা কোনো লেকচার তোমরা যখন অ্যাটেম্প করবে ইউটিউবে কিংবা যে কোনো মিডিয়াতে যখন অ্যাটেম্প করবে, তখন অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সাথে এনসিইআরটির বইটা রাখবে। এনসিইআরটি বইতে তোমরা দেখবে সেখানে বলা রয়েছে, একটা টপিক রয়েছে যেটা হচ্ছে কি যে প্যাসিভ সিম্পোর্ট অ্যান্ড অ্যান্টিপোর্ট। প্যাসিভ সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট, এই সিম্পোর্ট অ্যান্টিপোর্ট এগুলো কিন্তু অ্যাক্টিভ টাইপও হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টার যেগুলো রয়েছে সেগুলো সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট ইত্যাদি হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্যাসিভ সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট সম্বন্ধে বলা আছে। প্যাসিভ সিম্পোর্ট কি, যখন প্যাসিভ সিম্পোর্ট যখন কখন হবে, যখন এটা এক ধরনের ফ্যাসিলিটেড ডিফিউশন। যখন কি হবে, ডিফিউশনের সময়, কোনো মলিকিউলের ডিফিউশনের সময়, যখন একটা ক্যারিয়ার মলিকিউল কিংবা চ্যানেল প্রোটিন যখন একটা মলিকিউলকে ডিফিউজ করবে, তাকে ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা বলবো। তো যখন ফ্যাসিলিটেড ডিফিউশন হবে কোনো একটা পার্টিকুলার মলিকিউল, তখন যদি সেটা প্যাসিভ হয় তখন আরেকটা মলিকিউল প্রেজেন্ট থাকবে। অর্থাৎ এই যে ইন্টেগ্রাল যে প্রোটিন, প্লাজমা মেমব্রেনের যে ইন্টেগ্রাল প্রোটিন, সেই ইন্টেগ্রাল প্রোটিন কি করবে, আর একটা মলিকিউলের উপস্থিতিতে আর একটা মলিকিউলকে কি করবে, ডিফিউজ করবে। সেটা হচ্ছে কি যে প্যাসিভ সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট আমরা সেগুলোকে বলবো। এবার সিম্পোর্ট কখন বলবো এবং অ্যান্টিপোর্ট কখন বলবো সেগুলো আমরা জানবো। তাহলে কি যে সাম ক্যারিয়ার or transport protein allow diffusion only if two types of molecules move together. ধরি, যদি মনে করি আমরা, যদি এ একটা মলিকিউল হয় আর বি একটা মলিকিউল হয়, তাহলে যে ইন্টেগ্রাল প্রোটিনটা থাকবে, মেমব্রেনের যে ইন্টেগ্রাল প্রোটিনটা যেটা থাকবে, সেই মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিনটা একে তখনই ডিফিউজ করবে যখন বি উপস্থিত থাকবে। একে তখনই ডিফিউজ করবে তখন বি উপস্থিত থাকবে। এটা হচ্ছে কি যে প্যাসিভ টাইপ অফ সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট হতে পারে। এবং সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট কখন হবে সেটাও আমরা জেনে নেব। সিম্পোর্ট এবং অ্যান্টিপোর্ট কখন হবে, সিম্পোর্ট কখন হবে, যদি আমরা মনে করি এখানে এই ছবিতে আমরা দেখে নেব এ একটা মলিকিউল, এখানে আমরা দেখতে পাচ্ছি বি একটা মলিকিউল। প্যাসিভ সিম্পোর্ট কখন হবে, যখন এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে যে ক্যারিয়ার যে প্রোটিনটা রয়েছে ইন্টেগ্রাল, এটা একটা ইন্টেগ্রাল প্রোটিন, এ যখন এ কে ডিফিউজ করবে তখনই যখন বি প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে সিম্পোর্ট, এবং এরা একসাথে একই দিকে মুভ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি একই দিকে মুভ করছে, তাহলে এটা হচ্ছে সিম্পোর্ট। তাহলে দুটো মলিকিউল যখন একটা আরেকটার ওপর ডিপেন্ড করে একই দিকে মুভ করছে তখন সেটা হচ্ছে সিম্পোর্ট। এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে কিন্তু বি এর উপস্থিতির জন্যই কিন্তু এর ডিফিউজ হচ্ছে, তাহলে এর যে ডিফিউশনটা সেটা বি এর ওপর ডিপেন্ড করছে, তাহলে এবং একই দিকে এরা মুভ করছে, তাহলে এটা হচ্ছে কি প্যাসিভ সিম্পোর্ট। এবার অ্যান্টিপোর্ট কখন, যখন দুটো মলিকিউল, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মলিকিউল আর বি একটা মলিকিউল, এ এবং বি মলিকিউলের যে মুভমেন্টটা এটা আমরা দেখতে পাচ্ছি বিপরীত দিকে। বি এদিকে মুভ করছে আর এ এদিকে মুভ করছে, তাহলে এদের যে মুভমেন্টের যে অভিমুখটা সেটা কিন্তু আলাদা। আর ইউনিপোর্টটা কি, ইউনিপোর্টটা হচ্ছে কি যে ট্রান্সপোর্ট অফ মলিকিউল, যে কোনো একটা মলিকিউল, যেই মলিকিউলের যে ট্রান্সপোর্টটা অন্য কোনো মলিকিউলের ওপর কিন্তু ডিপেন্ড করছে না, তাহলে এটা হচ্ছে ইউনিপোর্ট। তাহলে সিম্পোর্ট কি হচ্ছে, সিম্পোর্ট হচ্ছে একটা মলিকিউলের মুভমেন্ট আরেকটা মলিকিউলের উপর ডিপেন্ড করছে এবং দুটো মলিকিউল একই দিকে মুভ করছে। অ্যান্টিপোর্ট কি হচ্ছে, অ্যান্টিপোর্টের ক্ষেত্রে দুটো মলিকিউলের মুভমেন্টের অভিমুখটা ডিফারেন্ট হচ্ছে। আর ইউনিপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, মলিকিউল যে মুভ করছে সেটা কিন্তু কোনো, সেই যে মুভমেন্টটা সেটা কিন্তু অন্য কোনো মলিকিউলের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে এটা আমরা বুঝলাম যে সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট এবং ইউনিপোর্ট। এবার আমাদের পয়েন্টগুলো কি বলেছে সেগুলো আমরা দেখে নেব। পয়েন্ট কি বলছে, সিম্পোর্ট কি, সিম্পোর্টটা হচ্ছে ইন আ সিম্পোর্ট বোথ মলিকিউলস ক্রস দ্য মেমব্রেন ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে এ মলিকিউল এবং বি মলিকিউল একই দিকে মুভ করছে, এ মলিকিউল এবং বি মলিকিউল একই দিকে মুভ করছে এবং এর মুভমেন্টটা বি এর উপস্থিতির ওপর নির্ভর করছে। তাহলে এটা হচ্ছে কি প্যাসিভ সিম্পোর্ট।
এরপর হচ্ছে অ্যান্টিপোড। অ্যান্টিপোডটা কি? অ্যান্টিপোডটা হচ্ছে কি যে দুটো যে ডিফারেন্ট মলিকিউল, এ মলিকিউল এবং বি মলিকিউল, এর ক্ষেত্রে কি হচ্ছে, এ মলিকিউলের যে মুভমেন্টটা সেটা বি মলিকিউলের মুভমেন্টের বিপরীত দিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিপোড। ইন অ্যান অ্যান্টিপোড দে মুভ ইন অপোজিট ডিরেকশন, দুটো যে মলিকিউল সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে মুভ করছে। আর ইউনিপোডের ক্ষেত্রে কি হচ্ছে, মলিকিউলস মুভস অ্যাক্রস আ মেমব্রেন ইন্ডিপেন্ডেন্ট অফ আদার মলিকিউলস, দ্য প্রসেস ইজ কল্ড ইউনিপোড। তাহলে যখন কোনো মুভমেন্ট হচ্ছে কোনো মলিকিউলের, তখন সেই মুভমেন্টটা, মলিকিউলের যে মুভমেন্টটা অ্যাক্রস সেল মেমব্রেন, সেটা হচ্ছে কি অন্য কোনো মলিকিউলের ওপর ডিপেন্ড করছে না, তখন তাকে আমরা বলবো ইউনিপোড। তাহলে সিমপোড কি হলো, ইউনিপোড কি হলো এবং অ্যান্টিপোড কি হলো সেটা আমরা জেনে নিলাম। এরপর আমরা আসবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে এটাও একটা ট্রান্সপোর্ট, এটা একটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। কারণ আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয়, শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয়। তো শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টের মধ্যে কি হচ্ছে যে ফ্যাসিলিটি ডিফিউশন হচ্ছে, সাইটোপ্লাজমিক স্ট্রিমিং হচ্ছে, এগুলো হচ্ছে কি যে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগুলো হচ্ছে কি সবই শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। তো শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টের মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টও আসছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছে যে এটা হচ্ছে কি আমরা এই যে ট্রান্সপোর্টটাকে দুটো ভাগে যেটা আমরা ভাগ করেছি, একটা প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ সেটা কিসের ওপর আমরা বেস করে ভাগ করলাম, এই দুটো ভাগে আমরা যে ভাগ করলাম সেটা কিসের ওপর ভাগ করলাম, সেটা হচ্ছে কি এনার্জি এক্সপেন্ডিচারের ওপর ডিপেন্ড করে, এটিপি যে খরচা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই দুটো ভাগে ভাগ করছি, যেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কী হবে, প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা জেনে নিয়েছি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কী হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য প্রসেস অফ মুভিং মলিকিউলস অ্যাক্রস আ সেলুলার মেমব্রেন থ্রু দ্য ইউজ অফ সেলুলার এনার্জি। তাহলে সেলুলার এনার্জি এক্ষেত্রে ইউজ হবে, সেটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলিও হতে পারে। যদি ডাইরেক্টলি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আবার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টও রয়েছে। তো আমাদের ততটা কিন্তু এখানে নেই, আমাদের যতটা রয়েছে শুধুমাত্র অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে কিন্তু বলা রয়েছে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কি যে ট্রান্সপোর্ট হবে, সেখানে কিন্তু ইন্টেগ্রাল প্রোটিন থাকবে, ইন্টেগ্রাল মেমব্রেন প্রোটিন কিন্তু ইনভলভ থাকবে, তারা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে এবং ট্রান্সপোর্টার বা যেটাকে পাম্প বলবো, পাম্প প্রোটিন বা ট্রান্সপোর্টার প্রোটিন হিসেবে কাজ করবে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে সেল মেমব্রেনের যে অবিচ্ছেদ্য যে সমস্ত প্রোটিনগুলো থাকে, যেগুলো হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে, সেগুলোকে ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক একটা স্পেসিফিক ইন্টিগ্রাল প্রোটিনের কিন্তু প্রয়োজন হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটিপি খরচা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সেল, এটা হচ্ছে কি যে সেল মেমব্রেন, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন যেটা এখানে পাম্প হিসাবে কাজ করছে, মেমব্রেন প্রোটিন পাম্প, এটাকে ট্রান্সপোর্টারও বলা হয়, মেমব্রেন প্রোটিন পাম্প। আর এখানে কি হচ্ছে, আমরা ডিফিউশনের ক্ষেত্রে, ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মলিকিউলসগুলো মুভ করছে। এই যে মুভটাকে, এই যে মুভমেন্টটা যেটা হচ্ছে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যে মুভমেন্টটা, সেটাকে বলা হচ্ছে আপহিল মুভমেন্ট, ডাউনহিল মুভমেন্ট, ডাউনহিল মুভমেন্ট সেটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডাউনহিল মুভমেন্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে হচ্ছে ডাউনহিল মুভমেন্ট, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে লোয়ার কনসেন্ট্রেশনের দিক থেকে কিন্তু হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মলিকিউলস কিন্তু মুভ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মলিকিউলসের যে সংখ্যা, সেখানে কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন রয়েছে, এবং এই লোয়ার কনসেন্ট্রেশনের জন্য কি হচ্ছে, এই লোয়ার কনসেন্ট্রেশন থেকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে পাঠানোর জন্য সেলকে কিন্তু এনার্জি খরচা করতে হচ্ছে। সেই জন্যই এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেহেতু এনার্জি খরচা হচ্ছে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইন্টিগ্রাল প্রোটিন যেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, যেটা পাম্প বা ট্রান্সপোর্টার, সেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মলিকিউলের মুভমেন্ট করছে। তো এই ধরনের যে মুভমেন্টটা, যেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে যে মুভমেন্টটা, সেটাকে বলা হচ্ছে কি যে আপহিল মুভমেন্ট।
সেটাকে বলা হচ্ছে আপহিল মুভমেন্ট। তো সেটাকে বলা হচ্ছে আপহিল মুভমেন্ট বা আপহিল ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে কি যে লোয়ার কনসেন্ট্রেশনের থেকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ হচ্ছে, যেটা হচ্ছে সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ঠিক উল্টোটা। সেখানে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছিল, আর এখানে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে আপহিল মুভমেন্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো হচ্ছে এগুলো স্পেসিফিক টাইপ, কারণ স্পেসিফিক ইন্টিগ্রাল প্রোটিন, অর্থাৎ ইন্টিগ্রাল প্রোটিনগুলো কি হচ্ছে যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল প্রোটিন বিভিন্ন রকম কিন্তু ফাংশন পারফর্ম করে। কিছু কিছু ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, কিছু কিছু চ্যানেল প্রোটিন থাকে, আবার কিছু কিছু যেগুলো পাম্প প্রোটিন থাকে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রান্সপোর্টারগুলো কিন্তু স্পেসিফিক হয়, অর্থাৎ একটা পার্টিকুলার পাম্প প্রোটিন বা ট্রান্সপোর্টার প্রোটিন তারা কিন্তু একটা নির্দিষ্ট প্রকারের মলিকিউলকে কিন্তু তারা ট্রান্সপোর্ট করবে, যে কোনো মলিকিউলকে কিন্তু তারা ট্রান্সপোর্ট করবে না, তারা যে একটা নির্দিষ্ট, কারণ এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রসেস, স্পেসিফিক একটা ট্রান্সপোর্টার স্পেসিফিক একটা মলিকিউলকে ট্রান্সপোর্ট করে। তো এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা ইম্পর্ট্যান্ট একটা ফিচার আমরা বলতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, যখন এই যে ট্রান্সপোর্টার প্রোটিনগুলো যখন সম্পূর্ণরূপে এই মলিকিউলসগুলো দ্বারা যখন স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ট্রান্সপোর্টার প্রোটিনের কাছে যখন ট্রান্সপোর্ট করার জন্য একটা করে মলিকিউলস যখন থাকবে, তখন যখন পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে এই ট্রান্সপোর্টার প্রোটিনগুলো, তখন ট্রান্সপোর্টেশনের যে রেটটা, স্পিডটা, সেটা তখন কিন্তু হাই হবে। ট্রান্সপোর্টের যে স্পিডটা তখন ম্যাক্সিমাম হয়ে যাবে, সেটাই হবে ম্যাক্সিমাম স্পিড, যেটা ট্রান্সপোর্টেশনের ম্যাক্সিমাম স্পিড যখন পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে প্রত্যেকটা এই মেমব্রেন পাম্প প্রোটিন যখন পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে, সেটা তখন ম্যাক্সিমাম স্পিড হবে, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের ম্যাক্সিমাম রেট দেখাবে, স্পিড না সরি রেট, ম্যাক্সিমাম রেট হবে এই ট্রান্সপোর্টেশনের। আর একটা বিষয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোনো ইনহিবিটর মলিকিউলস, যদি ইনহিবিটর কোনো পদার্থ যদি এর মধ্যে প্রয়োগ করা হয়, তখন কিন্তু এরা কি করবে, তখন আর কিন্তু এরা ট্রান্সপোর্ট করতে পারবে না, তাহলে এরা হচ্ছে সেন্সিটিভ টু ইনহিবিটার্স। এরপর আমরা দেখে নেবো আমাদের যে পয়েন্টগুলো রয়েছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এখান থেকে তোমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিতে পারো, এখান থেকে তোমরা ছোট নোটসও বানাতে পারো। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে active transport and pump molecules. It transport and pump molecules against a concentration gradient. তাহলে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের বিপরীত দিকে এরা মলিকিউলসগুলোকে ট্রান্সপোর্ট করছে, ক্যারিড আউট বাই স্পেসিফিক মেমব্রেন প্রোটিন। তাহলে আমরা কি জানলাম, স্পেসিফিক কোনো একটা পার্টিকুলার মলিকিউলকে ট্রান্সপোর্ট করার জন্য একটা স্পেসিফিক মেমব্রেন প্রোটিন থাকে। মেমব্রেন প্রোটিন কোনটা থাকে? প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে, যেগুলো হচ্ছে কি আমরা বলছি ইন্টেগ্রাল প্রোটিন। Pumps are protein that use energy to carry substances across the cell membrane. তাহলে এরা এনার্জি ইউজ করছে, এই পাম্পস প্রোটিনগুলো এনার্জি ইউজ করছে কিসের জন্য? বিভিন্ন পদার্থকে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য এরা এনার্জি ইউজ করছে, তাই এই প্রসেসের ক্ষেত্রে এনার্জির এক্সপেন্ডিচার হচ্ছে। পাম্পস ক্যান ট্রান্সপোর্ট সাবস্ট্যান্স ফ্রম আ লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। তাহলে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? আপহিল মুভমেন্ট বলছি, যেখানে লো কনসেন্ট্রেশনের থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট হচ্ছে। দিস প্রোটিনস আর সেন্সিটিভ টু ইনহিবিটার্স। এই যে পাম্প প্রোটিনগুলো যেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অংশগ্রহণ করছে, তারা হচ্ছে ইনহিবিটার সেন্সিটিভ। ইনহিবিটার প্রয়োগ করলে এরা কিন্তু আর তখন ট্রান্সপোর্ট মলিকিউলের ট্রান্সপোর্ট কিন্তু আর করতে পারে না। When protein transporter become fully saturated, the transport rate will be maximum. তাহলে যখন ফুলি স্যাচুরেটেড হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে প্রত্যেকটা পাম্প প্রোটিনের কাছে, তখন ট্রান্সপোর্ট করার জন্য যখন মলিকিউলসগুলো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পাম্প প্রোটিন যখন সম্পৃক্ত হয়ে থাকবে, তখন এই যে ট্রান্সপোর্টের যে রেটটা তখন কিন্তু ম্যাক্সিমাম হবে। Active transport is used by cell to accumulate needed molecules such as glucose and amino acid. তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখন করবে সেল? কখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে? যখন প্রয়োজনীয় কিছু পদার্থ সেলের প্রয়োজন হয়, সেগুলোকে অ্যাকিউমুলেট করার জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ব্যবহার করে সেল। যেমন কি কি?
এটা হচ্ছে কী কী মলিকিউলস, এটা হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি প্রয়োজনীয় পদার্থগুলোকে অ্যাকিউমুলেট করার জন্য, জমা করার জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাহায্য নেয় সেল। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পাওয়ার্ড বাই এটিপি, আর সেই জন্য সরাসরি যেহেতু এটিপি যখন ব্যবহার হবে তখন সেটাকে কি বলা হবে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টও রয়েছে, সেই সম্বন্ধে এখানে কিন্তু বলা নেই, সেজন্য আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাই জানলাম। এক্সাম্পল অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায় কোথায় দেখা যায়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইনক্লুড দ্য আপটেক অফ গ্লুকোজ ইন দ্য ইন্টেস্টাইন ইন হিউম্যানস অ্যান্ড দ্য আপটেক অফ মিনারেল আয়ন্স ইন্টু রুট হেয়ার সেলস অফ প্ল্যান্টস। তাহলে উদ্ভিদ শরীরে কোথায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে? যেটা হচ্ছে কি যে মূল দ্বারা যখন জল শোষিত হচ্ছে তখন সেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, সেখানে এনার্জি খরচ হচ্ছে। আর মানব শরীরে কোথায় দেখা যাচ্ছে? ইন্টেস্টাইনের মধ্যে যখন খাদ্য পাচিত হয়ে যখন সিম্পল গ্লুকোজে পরিণত হচ্ছে, সেই গ্লুকোজটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে শোষিত হওয়ার জন্য কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের হেল্প লাগছে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা এই দুটো জায়গায় দেখতে পাই। আরও বিভিন্ন অনেক এক্সাম্পল রয়েছে, এখানে একটা ছোটো এক্সাম্পল দেওয়া হলো, আরও অনেক এক্সাম্পল কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের রয়েছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে এবং প্যাসিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।